নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প মহাশ্বেতা দেবী রচিত ভাত। প্রথমে আমি গল্পটির মূল কথা আপনাদের শোনাই, তারপর আলোচনা করা যাবে ছোট গল্প হিসেবে গল্পটির সার্থকতা সম্পর্কে। বাড়ির বড় বউয়ের লোকটাকে প্রথম থেকেই ভালো লাগেনি, কারণ তার চাহনি ছিল উগ্র আর চেহারাটাও বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলেছিল যে সে ভাত খাবার বিনিময়ে কাজ করবে। বাড়িতে বড় বউয়ের পিসি শাশুড়ির কথাতেই সংসার চলে। তিনি অবিবাহিত। তার বাড়ির লোকেরা ধনী হওয়া সত্ত্বেও শুধুমাত্র সংসার ঠেলবার কারণে তাকে বিয়ে দেয়নি। ছোটবেলা থেকেই তাকে বোঝানো হয়েছিল যে তার বিয়ে হয়েছে শিব ঠাকুরের সঙ্গে। তাই তিনি সারা জীবন ধরে সংসারের হেঁসেল ঠেলে এসেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন আর তার বাবার সেবা করে গেছেন। বড় বউ লোকটাকে কোথা থেকে আনা হয়েছে জিজ্ঞেস করলে বড় পিসিমা বিরক্তি প্রকাশ করে বলেন যে তাকে বাসিনী নিয়ে এসেছে। দেশে ঝড় জলে তার বাড়িঘর ভেসে গেছে, তাই সে কাজ করে দেবার পরিবর্তে দুটো ভাত খাবে, আর সেই চালও আসে বাদা অঞ্চল থেকে। বড় বউকে তিনি একথাও বলেন যে তার শ্বশুর মরতে বসেছে, তাই হোমযজ্ঞ হবে বলে কাজের জন্য একটা লোকের প্রয়োজন, তাই সে এসেছে। এরপর বড় বৌমার শ্বশুর সত্যিই মরতে বসেছে। তার ৮২ বছর বয়স হলেও তিনি বেশ টনক ছিলেন, কিন্তু তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। হয়তো শাশুড়ি আর কখনো মাছ খেতে পারবেন না, তাই মেজ বউ কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া টেংরা, বড় ভেটকি প্রভৃতি মাছ রান্না করে শাশুড়িকে খাওয়াচ্ছেন। বাড়ির সেজো ছেলে বিলেতে থাকে। বড়, মেজ আর ছোট ছেলে বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না বলে তারা চাকরি করতে পারে না। বাড়ির বড় বউ ভাবে যে সে শ্বশুরের জন্য সারা জীবন ধরে দই পেতে ইসবগুলের শরবত করে দিয়েছে। যতই রান্নার ঠাকুর থাকুক, তাকেই খাবার 5 মিনিট আগে রুটি বা লুচি করে দিতে হয়, তার পা টিপে দিতে হয়, বিছানা পেতে দিতে হয়। এখন শ্বশুর মারা গেলে আর সেসব কাজ করতে হবে না। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, তাই এখন তান্ত্রিক এনে হোমযজ্ঞ করে শ্বশুরের প্রাণটুকু ধরে রাখার বৃথা চেষ্টা করা হচ্ছে। তান্ত্রিক বিধান দিয়েছে হোম করার জন্য বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল এই 5টি গাছের কাঠ প্রতিটি আধমন করে লাগবে, এবং সেগুলি প্রতিটি একই মাপের হতে হবে। আর লাগবে কালো বিড়ালের লোম এবং শ্মশানের বালি। কাঠ কাটার জন্য লোকটিকে বাসিনী এনেছে। লোকটি বাদায় থাকে, অথচ বেশ কয়েকদিন সে ভাত খায়নি, তাই তার ভাত খাওয়ার আকাঙ্ক্ষাও খুব বেশি। বড় পিসিমা বাড়ির বড় বউকে চাল বের করে দিতে বলেন। বিভিন্ন ধরনের চাল বিভিন্ন মানুষের জন্য, যেমন ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড় ছেলের জন্য কনকপানি চালের ভাত, মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস পদ্মজালি চালের ভাত, আর ঝি চাকদের জন্য মোটা সাপটা চালের ভাত রান্না হয়। বাদাতে এত চাল উৎপন্ন হয় যে তার বড় পিসিমা বাসিনীর সাহায্যে লুকিয়ে লুকিয়ে কিছু চাল আবার বিক্রিও করে দেয়। লোকটি বাসিনীর গ্রাম সম্পর্কিত দাদা হয়, যার নাম উৎসব নাইয়া। লোকে তাকে উৎসব বলে ডাকে। সে খিদের জ্বালায় বাসিনীর কাছে এক মুঠো চাল চাইল, সেটা দিয়ে জল খেয়ে পেটের জ্বালা মেটাবে। কিন্তু বাসিনী বলে যে পিসিমা দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে,
গত কয়েকদিন উৎসব সত্যিই কিছু খায়নি, কারণ একদিন ঝড় জলের রাতে মাতলা নদীর জলে তার বাড়ির ঘরদোর, বউ ছেলেমেয়ে সব ভেসে যায়। সেই সময় যারা বেঁচে ছিল তাদের জন্য রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল, কিন্তু তার কপালে সে খাওয়া জোটেনি। সেই সময় সে পাগলের মতো বউ ছেলে মেয়েকে খুঁজে বেরিয়েছে। যখন তার হুঁশ ফেরে তখন সেই রান্না খিচুড়ি ফুরিয়ে যায়, ফলে তার আর খাওয়া হয়ে ওঠে না। এভাবে কিছুদিন চলার পর গ্রামের লোকেরা বলে যে যারা মারা গেছে তাদের শ্রাদ্ধ করতে হবে, আর এই শ্রাদ্ধের কাজ করবে মহানাম শতপথী। সে এখন ভীষণ ব্যস্ত, কারণ আরও 2টি গ্রামের শ্রাদ্ধ শান্তির কাজ সেরে তবে সে উৎসবের গ্রামে ফিরতে পারবে। উৎসবকে সাধন দাস কলকাতা যেতে নিষেধ করে, কারণ যাদের ঘর ঝড় জলে ভেঙে গিয়েছে তাদেরকে ঘর করার জন্য সরকার টাকা দেবে। উৎসব তখন বুদ্ধিমান সেজে বলে যে সে একটা কথা বটে। এদিকে গ্রামে ঝড় জলের পর বাসিনী এসে তার পরিজনদের খোঁজ খবর নিতে পারেনি। উৎসব এর আগে একবার কলকাতায় গিয়েছিল বাসিনী যেখানে কাজ করে সেখানে। তাই উৎসব যখন শুনল যে বাসিনীর বোন আর ভাজ কিছুদিন ঠিকে কাজ করার জন্য কলকাতা যাচ্ছে, তখন সে তাদের সঙ্গে কলকাতা যেতে মনস্থ করল। বাসিনীর মনিবের বাড়িতে প্রচুর খাবার দাবার হেলা ঢেলা যায়। সেখানে গেলে তার খাওয়ার কোনো অভাব থাকবে না। উপোস করে থেকে উৎসবের মাথাটা ঝিমঝিম করতে থাকে। সে কোনো কিছুকেই গুছিয়ে ভাবতে পারে না। ভাবতে গেলে প্রথমেই তার মনে হয় যে কার্তিক মাসেই ধান গাছ থেকে সবুজ রং চলে গিয়ে সব গাছ খড় হয়ে যায়। সতীশ মিস্ত্রির 3 রকম ধানেই মড়ক লেগেছিল। মনিবের ধান শুকিয়ে যাওয়া দেখে উৎসব কাঁদতে বসে, কারণ এই কমাস সে মনিবের কাছে কাজ করে বেঁচেছিল। এরপর তার মনে পড়ে যে ঝড় জলের রাতে বহুদিন বাদে পেট ভরে খেয়েছিল এক গাদা হিঞ্চে আর গুগলি সিদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। খেতে খেতে চুন্নুনির মা অর্থাৎ উৎসবের স্ত্রী বলেছিল যে প্রকৃতির ভাবগতিক ভালো নয়। কিছুক্ষণ পর যখন ঝড় ওঠে তখন যেন প্রকৃতি সব কিছু উগড়ে ফেলে দিতে চায়। বিদ্যুৎ চমকে ক্ষণিকের আলোয় দেখা যায় যে মাতলা নদীর সফিন জল তীর বেগে ছুটে আসছে। এরপর সব কিছু ওলট পালট হয়ে কি কোথায় হারিয়ে গেল। উৎসবের জমির কাগজখানা একটা কৌটার মধ্যে রাখা ছিল, সেটাও হারিয়ে গেল। হঠাৎ পিসিমার চিৎকারে তার ভাবনায় ছেদ পড়ে। সে পিসিমাকে তার নিদারুণ খিদের কথা জানায়, কিন্তু পিসিমা উৎসবকে বলে যে তান্ত্রিকের বিধান অনুযায়ী হোম শেষ না হলে ভাত খাওয়া যাবে না। উৎসব আবার কাঠ কাটতে শুরু করে। প্রতিটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ওদিকে গরম ভাতের গন্ধে সে উতলা হয়ে ওঠে। এমন সময় ইতিউতি চেয়ে বাসিনী হঠাৎ এক ঠোকা ছাতু উৎসবের হাতে দেয় এবং রাস্তায় গিয়ে জল দিয়ে খেয়ে নিতে বলে। ছাতু নিয়ে উৎসব বেরিয়ে যাবার সময় দেখে যে সেখানে প্রচুর চাল, মাছ, তরি তরকারি। সে বুঝতে পারে না কোন বাদায় গেলে এত সব পাওয়া যায়, কারণ উৎসবের বাদাতে শুধু গেড়ি গুগলি, কচু শাক, শুশনি শাক পাওয়া যায়। যাই হোক, ছাতু জল খাওয়ার পর উৎসবের মনে হলো যেন সাগরে শিশিরের জল পড়ল। নিজ বউ চেঁচিয়ে বাসনীকে খাবার ঘর মোছার কথা বলে, কারণ সব রান্না হয়ে গেছে। উৎসব বুকে বল পায়, কারণ বহুদিন পর সে ভাত খাবে। আসার সময় গ্রামের দুর্গতরা বলেছিল যে সে এখন কলকাতায় যাচ্ছে। তখন যেন কালীঘাটে গিয়ে বউ ছেলে মেয়ের শ্রাদ্ধটা করে আসে। সতীশবাবু বলেছিল যে বউ ছেলে মেয়ে অপঘাতে মরলে লোকে পাগল হয়ে যায়, আর এখানে উৎসব ভাত ভাত করে মরছে। এ কথার জবাবে উৎসব সতীশবাবুকে বলে যে তাদের তো নদীর পাড়ে মেটে ঘরে থাকতে হয় না,
তাদের ধান চাল পাকা ঘরে রেখেছে, চোর ডাকাতে নিয়ে যেতে পারবে না। যখন সারা দেশে দুর্যোগ, তখন তাদের ঘরে রান্না হয়, তবুও সে উৎসবকে দুটো ভাত খেতে দেয়নি। এ কথার যুক্তিতে সতীশবাবু বলে যে তাকে একা যদি ভাত খেতে দিতে, তবে পঙ্গপালের মতো আরো সবাই এসে জুটত। উৎসব মনে মনে বলে যে কত গরু মোষ জলে ভেসে গেল, চুন্ননির মা তো কোন ছাড়। এমনিতেই তার দেহ কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তবু 2.5 মণ কাঠ কাটলো সে শুধু ভাতের হুতাশে। কাঠ কেটে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে বড় পিসিমাকে সে জিজ্ঞাসা করে যে বাইরে গিয়ে বসবে কিনা, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এই সময় তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে নার্স উপর থেকে নেমে এসে ডাক্তারকে কল দিতে বলে। বড় মেজ ছোট ছেলে বিরস বদনে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে স্নান সেরে বাইরে গিয়ে বসতে বলে, কিন্তু সে স্নান সারতে রাজি হয় না, কারণ মাথার জল পড়লে পেট আর মানতে চায় না। বাইরে শিব মন্দিরের চাতালে গিয়ে উৎসব বসে, ভাবতে থাকে যে ভাত খেয়ে দেহে শক্তি পেলে সে বাধাটা সে খুঁজে বের করবে এবং সবাইকে তার ঠিকানাও বলবে। মন্দিরের চাতালে 3টি ছেলে বসে তাস খেলছিল। উৎসবেরও সেখানে বসে বউ ছেলে মেয়ের কথা মনে পড়াতে তার চোখ বেয়ে জল পড়তে থাকে। তাই দেখে সে ছেলেগুলো তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে কারণ জানায় এবং ছেলেগুলি বেশ অস্বস্তিতে পড়ে। ছেলেগুলি তখন তাকে ঘুরে আসতে বলল, সে ভুল বুঝে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো পায়ের ধাক্কায় উৎসবের ঘুম ভাঙে। সেখানকার লোকে মনে করে যে সে চুরির মতলবে সেখানে পড়ে রয়েছে। হঠাৎ উৎসব গাড়ির আনাগোনা ও লোকের ছোট ছোট জটলা দেখে বেশ ঘাবড়ে যায়। সে সবের কারণ জিজ্ঞাসা করলে কেউই তার উত্তর দেয় না। এরপর সে বাড়িতে ঢুকে কান্নার আওয়াজে বুঝতে পারে যে বাড়ির সেই বুড়ো কর্তা মারা গেছে। এ সময়ে বাসিনীকে সে দেখতে পায় না, তবে সবাই খুব কর্মব্যস্ত। এরই মধ্যে বড় পিসিমা চন্দন বাটা, খাটের কথা, বাগবাজারে ফোন করার কথা, আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রের ব্যবস্থার কথাও জেনে নেন। উৎসব এক ধারে দাঁড়িয়ে থাকে। সে শুনতে পায় যে রাতের মধ্যেই সব দাহ করতে হবে, নইলে দোষ লেগে যাবে। এরই মধ্যে তান্ত্রিক তার বুজরুকি ঢাকার জন্য চাউর করে দেয় যে 3 ছেলে হোম ছেড়ে উঠে যাবার জন্যই এরকম অঘটন ঘটল। অবশেষে রাত 1টা নাগাদ বোম্বাই ঘাটে শুয়ে বুড়ো কর্তা রওনা দেয় পেশাদারি সব বাহক ও কীর্তন দলের সঙ্গে। বড় পিসিমা বাসিনীকে হুকুম দেন যে সমস্ত রান্না রাস্তায় ফেলে ঘরদোর পরিষ্কার করে ফেলতে। উৎসব বুঝতে পারে যে তারা সমস্ত ভাত রাস্তায় ফেলে দেবে। সে তখনই মনে মনে স্থির করে নেয় যে সে কি করবে। উৎসব তখন বুদ্ধি করে বাসিনীর কাছে মোটা চালের ভাতের বড় ডেকচিটা চেয়ে নেয়। সে নিজে দূরে ফেলে দিয়ে আসবে, নইলে কুকুরে ছেটাবে, কাকে ঠোকরাবে। আর উৎসবের এই যুক্তিতে বামুন ঠাকুরও সায় দেয়। এরপর উৎসব ভাতের ডেকচি নিয়ে খানি খেটে আধা দৌড় শুরু করে। বাসিনী তাড়াতাড়ি এসে উৎসবকে অসুচ বাড়ির ভাত খেতে বারণ করে। এই কথার উৎসব বাদার কামটের মতো হিংস্র দৃষ্টিতে বাসিনীর দিকে তাকালে সে ভীত হয়ে পড়ে। উৎসব এক দৌড়ে স্টেশনের কাছে চলে যায় এবং খাবলা খাবলা করে সেই ভাত খেতে থাকে। গরম ভাতের মধ্যে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায়। ভাতের মধ্যে মুখ ডুবিয়ে সে খায়। এমন সুখ চুন্নুনির মাও কোনো দিন দিতে পারেনি। ভাত খেতে খেতে উৎসব ভাবে যে এবার তার গায়ে সে বল ফিরে পাবে এবং ভোরের ট্রেনে চেপে সোজা কেনিং চলে যাবে সেই বাদাটার কাছে। উৎসব ভাতের হাঁড়িটিকে জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পিতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে সেখান থেকে ধরে ফেলে লোকজন। বহুদিন পর পেটে গরম ভাত পড়ায় সে ঘুমিয়ে পড়েছিল।
সেই তৃপ্তির ঘুম আর তার ভাঙেনি। ভুল বুঝে মারতে মারতে উৎসবকে ওরা থানায় ধরে নিয়ে যায়। আসল বাধাটার খোঁজ আর তার করা হয় না, সে স্বপ্ন তার অধরাই থেকে যায়। সংক্ষেপে গল্পটি এইরকম। প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী রচিত ভাত ছোট গল্প হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। ছোট গল্পের সংজ্ঞা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। সেই সমস্ত কথা মনে রেখে এখন বলবো যে আলোচ্য ভাত গল্পটি আকারে সংক্ষিপ্ত, চরিত্র সংখ্যাও স্বল্প। গল্পটির গতিবেগ একমুখী। কেবলমাত্র ভাতের নেশায় উন্মত্ত অসহায় দিনমজুর উৎসব কলকাতার বড় বাড়িতে কাঠ কাটার কাজ নেয় ভাত খাওয়ার বিনিময়ে। সেখানেও সহজে মেলে না ভাত। হোম যজ্ঞের কাঠ কাটতে কাটতে সুগন্ধি ভাতের গন্ধে উন্মনা উতলা হয় সে। তবু রাত পর্যন্ত ভাত তার কাছে অধরা মাধুরী হয়ে রয়ে যায়। বুড়ো কর্তার মৃত্যুর পর একটা সময় রাশি রাশি ভাত সে পেল। ভাতের স্পর্শে স্বর্গ সুখ লাভ করল। পরম তৃপ্তিতে প্রাণের আরামে অশেষ আসলে সে পিতলের ডেকচি জাপটেই ঘুমের দেশে ডুব দিল। কাহিনী পৌঁছে গেল চূড়ান্ত ক্লাইম্যাক্সে। বাবুদের অঢেল ঐশ্বর্যের বাদার সন্ধান উৎসব আর করা হলো না। পাঠকের মনে শেষ না হয়েই আক্ষেপ রয়ে গেল। বড় বাড়ির অসুচি ভাত একজন ক্ষুধার্ত মানুষের পরম আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করে তার সূচি অসুচির সংকীর্ণতা দুমড়ে মুচড়ে একাকার করে দিল। সংস্কারের প্রচলিত ধারায় দিল চরম আঘাত। এখানেই ভাত গল্পটি ব্যঞ্জনাবহ হয়ে উঠেছে। সুতরাং ছোট গল্পের বৈশিষ্ট্যের নিরিখে একথা বলাই যায় যে আলোচ্য ভাত গল্পটি ছোট গল্প হিসেবে সম্পূর্ণ সার্থক। এই গল্পের বিষয়বস্তু বিচার করলে দেখা যায় যে বিষয়বস্তু ভাবনা ভাতকে ঘিরেই আবর্তিত হয়েছে। ভাব ও ব্যঞ্জনা গভীরতর হয়েছে ভাতকে কেন্দ্র করেই। তাই আলোচ্য গল্পের নামকরণটিও ব্যঞ্জনাধর্মিতায় পুরোপুরি সার্থক। নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প ভাত। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। গল্প নিয়ে গল্প অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। দেখা হবে আবার ঠিক একই দিনে একই সময়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। আজকে শুক্রবার, আর শুক্রবার সন্ধ্যা 6টা মানেই গল্প নিয়ে গল্প। গতবারই গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প ভারতবর্ষ। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন মহাশ্বেতা দেবীর লেখা গল্প ভাত। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনুন আজকের গল্প ভাত। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ